Hey guys, we are back again with another exciting update. তো মূলত আজকে আমরা শুরু করব হচ্ছে এপিআই হ্যাকিং এর প্লেলিস্ট, যেখানে আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব, একদম জিরো টু এপিআই। দেন আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের অ্যাটাক কভার করতে থাকবো ইনশাআল্লাহ। এন্ড থ্রু আউট দিস প্লেলিস্ট আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ আউটপুট দেওয়ার, সো দ্যাট আপনারা যেন বুঝতে পারেন যে এপিআই হ্যাকিংটা কি, কিভাবে কাজ করে। কারণ আমরা যতই সফটওয়্যারের উপর নির্ভরশীল হচ্ছি, ততই আমরা দেখতেছি যে এপিআই এরকম কথা শুনতেছি, দেখতেছি অনেকে ইউজ করতেছে, শুনতেছি ডেভেলপাররা। তো যেহেতু এপিআই এর অনেক ইউজেস হচ্ছে, আমাদের কিন্তু একটা সিকিউরিটি কনসার্ন চলে আসে। তো দ্যাটস ওয়াই আমাদের এপিআই পেন টেস্টিং করতে হয়। এপিআই এর উপর বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট করতে হয়। বিভিন্ন ধরনের এপিআই আছে। সোন আমরা জানবো। সো এই লেকচারটা হচ্ছে একদম বেসিক এপিআই টা কভার করবে, যে আসলে এপিআই টা কি, কিভাবে কাজ করে, কি কি ধরনের এপিআই আছে। তো আশা করি যারা বিগিনার এবং যারা অলরেডি কাজ করতেছেন সবার জন্যই একটা ইম্প্যাক্টেবল হবে। কারণ যারা বিগিনার তারা তো বুঝতেই পারবেন। আর যারা অলরেডি কাজ করতেছেন তাদের হয়তোবা নলেজ আরো শার্প হবে ইনশাআল্লাহ। তো আমরা আসি প্রথমেই, হোয়াট ইজ অ্যান এপিআই? অ্যান এপিআই, এটার ফুল মিনিংটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অর্থাৎ an API is a set of rules that allows two software applications to communicate with each other. অর্থাৎ এপিআইটা হচ্ছে একটা সেট অফ রুলস এন্ড রেগুলেশনস এর একটা সমষ্টি রুলস এর, যেখানে দুইটা সফটওয়্যার একটা নির্দিষ্ট নীতিমালায় থেকে একে অপরের সাথে কি কমিউনিকেট করে, যোগাযোগ করে, যে তোমার এই জিনিসটার প্রয়োজন, তুমি এই জিনিসটা নাও, আমার এই জিনিসটার প্রয়োজন, আমাকে এই জিনিসটা দাও। অর্থাৎ একটা নির্দিষ্ট রুলের ভিতর থেকে, একটা নীতিমালার ভিতর থেকে কি করে দুইটা সফটওয়্যার একে অপরের সাথে যোগাযোগ করে। এটাকে আপনারা একটা আহ লাইক বার্তাবাহক বা মেসেঞ্জার সাথে তুলনা করতে পারেন। লাইক, think of it as a messenger that takes a request from one application and deliver it to another application and then return the response, যে ওভারঅল তারা কি করলো, কি রেসপন্স দিল আপনাকে দিবে। অর্থাৎ এটা যদি আপনি একজন বার্তাবাহকের সাথে তুলনা করেন, তাহলে হবে যে একটা অ্যাপ্লিকেশনের সাথে কি সে একটা রিকোয়েস্ট নিয়ে যাচ্ছে। আমরা এক সময় দেখতাম না যে যারা চিঠি নিয়ে যেত বিভিন্ন জায়গায়, আহ এক এক জায়গায় নিয়ে যাওয়ার পর কি করতো, তারা ওই চিঠির উত্তর দিত ওখান থেকে। তো ওইখান থেকে উত্তর দেওয়ার পর আমরা কি, যে রাজা ছিল সে রেসপন্স গুলো দেখতে পেত। তো আপনাকে এই যে মেসেঞ্জার যে ছিল, এটাকে আপনি এপিআই এর সাথে তুলনা করতে পারেন। ঠিক আছে, যে সে বিভিন্ন রিকোয়েস্ট বিভিন্ন জায়গায় নিয়ে যেত, দেন ওটার রেসপন্সটা আপনাকে দিত। অর্থাৎ মাল্টিপল, অর্থাৎ দুইটা সফটওয়্যার অ্যাপ্লিকেশনস তারা একে অপরের সাথে কমিউনিকেট করতেছে এন্ড রেসপন্সটা আপনাকে কে দিচ্ছে? এপিআই। ঠিক আছে? তো আমরা সিম্পল একটা অ্যানালজি দেখি। যে এটা একদম, এটা আরো ইজি হয়ে যাওয়ার কথা আপনাদের, যে আপনি ধরেন একটা রেস্টুরেন্টে আছেন, আপনি ফুড অর্ডার করতে চাচ্ছেন, রাইট? আপনি হচ্ছে ক্লায়েন্ট এন্ড আপনি কাকে দিয়ে ফুড অর্ডার করবেন? সাধারণত আমরা কাকে দিয়ে অর্ডার করি? ওয়েটারকে দিয়ে, রাইট? তো ওয়েটারটা কি? হচ্ছে এপিআই। এন্ড এপিআই কোথা থেকে খাবার সাধারণত নিয়ে আসে? কিচেন থেকে, রাইট? তো কিচেনটাও ধরেন আপনি সার্ভার, ওটাও আরেকটা অ্যাপ্লিকেশন। অর্থাৎ ওয়েটার এবং মাঝখানে যে ওয়েটার, সাইডে হচ্ছে ক্লায়েন্ট, বাম সাইডে ধরেন ক্লায়েন্ট এন্ড ডান সাইডে হচ্ছে আমার কি, সার্ভার। মানে এখানে একটা অ্যাপ্লিকেশন, এখানে আরেকটা অ্যাপ্লিকেশন, মাঝখানে কে কাজ করছে? যে এপিআই বা ওয়েটার। অর্থাৎ আপনি কি করলেন, ধরেন কোন একটা রেস্টুরেন্টে গেলেন, যাওয়ার পর মেনু দেখে আপনি কি করলেন, কোন একটা ফুড অর্ডার করলেন, একটা রিকোয়েস্ট করলেন যে আমি এই ফুডটা খেতে চাচ্ছি। ঠিক আছে? এটা নিতে চাচ্ছেন আপনি। দেন আপনার যে অর্ডারটা ছিল ওটা ওয়েটার রিসিভ করতেছে। ওয়েটার রিসিভ করার পর কি করতেছে? আপনার অর্ডারটা সে কার কাছে পৌঁছে দিচ্ছে? আপনার অর্ডারটা সে পৌঁছে দিচ্ছে হচ্ছে কিচেনে, রাইট? কিচেনে যাওয়ার পর ওটা প্রসেস হবে। প্রসেস হওয়ার পর যখন ফুডটা রেডি হয়ে যাবে, তখন ফুডটা কি আপনাকে দেবে। ঠিক আছে? যে আপনাকে ফুডটা দিল।
অর্থাৎ এখানে ৪ টা বিষয়ে কাজ করতেছে। ১ম এ ক্লায়েন্ট অর্ডার দিচ্ছে, মানে রিকোয়েস্ট দিচ্ছে। দেন ওয়েটার কি করতেছে? রিকোয়েস্টটাকে নিতেছে। টেক্সট দ্য রিকোয়েস্ট আপনার কাছ থেকে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? কিচেনে। কিচেনে গিয়ে কি হচ্ছে? আপনার রিকোয়েস্টটা প্রসেস হচ্ছে। মানে তৈরি হচ্ছে খাবারের প্রসেসিং। দেন আপনার কি হচ্ছে? যখন খাবার রেডি হচ্ছে আপনাকে খাবারটা দিচ্ছে। অর্থাৎ আপনি যখন ক্লায়েন্ট তখন এপিআই কি করবে? আপনার কাছ থেকে রিকোয়েস্টটা নিবে। অর্থাৎ টেক্সট দ্য রিকোয়েস্ট ফ্রম ইউ। দেন কি করবে? আপনার যে রিকোয়েস্টটা সে আরেকটা সার্ভারে নিয়ে যাবে। ঠিক আছে? সার্ভারে নিয়ে যাওয়ার পর বলবে যে সে এই জিনিসটা রিকোয়েস্ট করছে। দেন ওই সার্ভারটা, ওই অ্যাপ্লিকেশনটা কি করবে? আপনার রিকোয়েস্টটাকে প্রসেস করবে যদি সেটা ভ্যালিড হয়। প্রসেস হওয়ার পর কি করবে? আপনাকে একটা রেসপন্স দিবে যেটা এপিআই থ্রুতে আপনি পাবেন। অর্থাৎ এই ওয়েটারের থ্রুতে পারবেন। অর্থাৎ আপনি ডিরেক্টলি সার্ভারের সাথে কানেক্টেড হতে পারছেন না। থ্রু এন এপিআই, ভায়া এপিআই এর থ্রুতে আপনি কানেক্ট হচ্ছেন। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে এপিআই কি এবং কিভাবে কাজ করে। আরেকটু আমরা দেখতে চাই। তো হাউ এপিআইস ওয়ার্ক। ১ম এ আমরা একটু আগে কি দেখলাম, এখন আমরা অ্যাপের সাথে তুলনা করব। ১ম এ ধরেন আপনার একটা ক্লায়েন্ট অ্যাপ আছে, রাইট? ক্লায়েন্ট অ্যাপ একটা রিকোয়েস্ট পাঠায়। যে রিকোয়েস্টটা কি এপিআই এর কাছে যায়। সেকেন্ডে দেখেন কি আছে? এপিআই এর কাছে রিকোয়েস্টটা যায়। দেন এপিআই কি করে? ওই রিকোয়েস্টটাকে সার্ভারে পাঠায়। দেন ওখানে রিকোয়েস্টটা কি প্রসেস হয়। ঠিক আছে? দেন যেহেতু রিকোয়েস্টটা প্রসেস হয় অবশ্যই আপনি একটা রেসপন্স পাবেন। যে রেসপন্সটা এপিআই এর কাছে যায়। এপিআই রেসপন্সটাকে রিসিভ করে আপনাকে পাঠিয়ে দেয়। মানে ক্লায়েন্ট অ্যাপকে পাঠিয়ে দেয়। অর্থাৎ এখানে কয়টা জিনিস ঘটলো? ৪ টা জিনিস ঘটলো। ১ম এ রিকোয়েস্টটাকে পাঠায় হচ্ছে এপিআই এর কাছে। একটা অ্যাপ থেকে, ক্লায়েন্ট অ্যাপ থেকে। মানে আমরা যারা ইউজার আছি আরকি। দেন এই রিকোয়েস্টটা যখন আ এপিআই রিসিভ করে তখন এটাকে সে প্রসেস করার জন্য সার্ভারে পাঠিয়ে দেয় বা ডেটাবেজে পাঠিয়ে দেয়। এরপর কি করে? ওই ডেটাবেস থেকে বা সার্ভার থেকে একটা রেসপন্স আসে যেটা এপিআই এর কাছে যায়। দেন ওই এপিআই রেসপন্সটা ক্লায়েন্ট অ্যাপে দেখে দেয়। এটা আমরা খুব ইজিলি দেখতে পাই আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা খুব বেশি এটাকে ইউজ করে থাকি। যেমন আমরা আ বিভিন্ন ধরনের ওয়েদার অ্যাপ ইউজ করি, রাইট? যে ওয়েদার অ্যাপে আমরা কি দেখি? আ সিম্পলি আমরা কি করি? একটা ওয়েদার দেখার জন্য লোকেশনটা অন করে কি করি? আমরা অ্যাপটা ওপেন করি। তো অ্যাপটা আমরা ওপেন করলাম। দেন ওই অ্যাপ মানে যে ক্লায়েন্ট অ্যাপ একটা এপিআই রিকোয়েস্ট পাঠায় হচ্ছে ওয়েদার সার্ভারে। সো ওয়েদার সার্ভারে ধরেন কি রিকোয়েস্ট পাঠালো? একটা গেট রিকোয়েস্ট, এগুলো নিয়ে আসতেছি আমি একটু। একটা ওয়েদার রিকোয়েস্ট পাঠালো যে ঢাকা সিটির ওয়েদার কত? ঠিক আছে? দেন ওয়েদার সার্ভার রিকোয়েস্টটাকে রিসিভ করে, দেন ওটাকে প্রসেস করে যে দেখি তো এখন ঢাকার ওয়েদারটা কত আছে। দেন সে একটা রেসপন্স পাঠায় এপিআই কে যে তুমি আমাকে যে রিকোয়েস্ট দিছিলা এটা রেসপন্সটা নেও। কি দিল? যে ঢাকা সিটির ওয়েদার হচ্ছে 31 এন্ড কন্ডিশন হচ্ছে সানি। ঠিক আছে? তো এটা হচ্ছে যখন এপিআই রিকোয়েস্টটা পায়, দেন অ্যাপে ওটাকে ডিসপ্লে করে। ডিসপ্লে করে এইরকম ভাবে যেভাবে ওটা ডিজাইন করা হয় মেইনলি। তো এইভাবে মূলত এপিআই কাজ করে। তো আমরা আরো রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখতে পারি এপিআই এর, যেটা আমরা সচরাচর ইউজ করে থাকি। যেমন আমরা Google ম্যাপের এপিআই ইউজ করে থাকি, রাইট? Google ম্যাপস যখন আমরা ইউজ করে থাকি, তখন আমরা যদি নির্দিষ্ট জায়গায় লোকেশন জানতে চাই, তখন ওই অ্যাপ কি করে? একটা রিকোয়েস্ট পাঠায় হচ্ছে Google ম্যাপস এপিআই এর কাছে। দেন Google ম্যাপস এপিআইটা রিকোয়েস্টটাকে প্রসেস করে আপনাকে ডেটাটা দেয়, ম্যাপিং ডেটা। যে আপনারা যা চাচ্ছেন সার্ভার থেকে প্রসেস হয়ে এটা আপনি পান। এরপর হচ্ছে পেমেন্ট, যে এপিআই আমরা সচরাচর ইউজ করে থাকি এখন রিসেন্টলি বেশি ইউজ হয়। তো যখন আপনি অনলাইনে পেমেন্ট করেন তখন একটা ধরেন শপিং ওয়েবসাইটে যান। যাওয়ার পর কি করেন? একটা রিকোয়েস্ট পাঠান পেমেন্টের, রাইট? প্রসেস রিকোয়েস্ট একটা অপশন থাকে না? তো ওখানে যখন আপনি দেন তখন রিকোয়েস্টটা প্রসেসে যায়। প্রসেসে যাওয়ার পর আপনি থ্রু অ্যান এপিআই কি করে? ওটা ব্যাংকে গিয়ে হিট করে। ব্যাংকে গিয়ে হিট করে দেখে যে আপনি যে ইনফরমেশন দিয়েছেন কার্ড নাম্বার, ভিসা বা মাস্টার কার্ড হোয়াটএভার ওটা ব্যাংকে ভ্যালিড কিনা। তো এপিআই ওই রিকোয়েস্টটা ব্যাংকে পাঠায়। ব্যাংক ওটাকে প্রসেস করে অ্যাপ্রুভ বা ডিক্লাইন যেটাই করে সেটা করে দেয়। সেম ওয়েতে আমরা এটা তো আরো বেশি করে থাকি আমরা রিসেন্টলি যে
যদি আমরা কোনো ওয়েবসাইটে নতুন লগইন করতে চাই বা অ্যাকাউন্ট করতে চাই, তখন আমাদের কি বলে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন লগইন করো। তো আমরা ঝামেলা এড়ানোর জন্য আমরা কি করে থাকি? ওয়ান ক্লিক লগইন করে থাকি। যেমন আমরা আ কোনো একটা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর ওখানে লিখা থাকে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এর ওখানে দেখবেন যে লগইন উইথ গুগল বা বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট। থাকে না এগুলা? এটা কেন থাকে? বিকজ অফ বেশি ট্রাস্টেড ইস্যু এর কারণে আর অটোমেশন করার জন্য আপনার কাজটাকে। কিরকম? আমি যখন কোনো ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পর লগইন রিকোয়েস্ট দেই থ্রু ইন গুগল লাইক লগইন উইথ গুগল। তখন কি হয়? গুগলের এপিআই গুগলের যে সার্ভার আছে, ওই সার্ভারে তো আপনি অলরেডি গুগল অ্যাকাউন্ট আছে, তাই না? যে গুগল অ্যাকাউন্ট আপনি আপনার ইউজার নেম কি দিছেন, ফার্স্ট নেম, লাস্ট নেম কি দিছেন এগুলো কিন্তু গুগলের এপিআই আছে। এপিআই নির্দিষ্ট রিসোর্সেরই অ্যাক্সেস করবে, যেগুলার অ্যালাউ করা আছে, পারমিশন দেয়া আছে। যেটা আমরা একটু পরে জানবো। তো কি করে? যে গুগল এপিআই গুগল সার্ভার থেকে আপনার ডেটাগুলা নিয়ে আসে। দেন যখন আপনি লগইন এ ক্লিক করেন লগইন উইথ গুগল, তখন আপনার ইনফরমেশন গুলা কি শো করে ওখানে। আপনি অ্যাপ্লিকেশনে দেখতে পান। দেন আপনি নেক্সট দিয়ে খুব সুন্দরভাবে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। যেটা আমরা যে ৩ টা উদাহরণ দেখলাম এখন, এই ৩ টা উদাহরণ কিন্তু আমরা মোস্ট ইউজ করে থাকি রিসেন্টলি। এগুলা সবগুলা এপিআই এর থ্রুতে হয়। তো এখন আসি যে আ কিছু রিকোয়েস্ট সম্পর্কে আমরা জানবো, যেগুলো হচ্ছে HTTP রিকোয়েস্ট মেথড বা এপিআই রিকোয়েস্ট আমরা বলি। সো এপিআই রিকোয়েস্ট গুলা আ আমরা দেখতেছি এখানে কয়েকটা রিকোয়েস্ট আছে। যেমন গেট রিকোয়েস্ট। গেট রিকোয়েস্টের মাধ্যমে এগুলা মুখস্থ করতে হবে। গেট রিকোয়েস্টের মাধ্যমে আমরা কি করে থাকি? রিটাইপ ডেটা অর্থাৎ ডেটা আমরা নিয়ে আসি। ধরেন কোনো অ্যাপ্লিকেশন আপনি কোনো ওয়েবসাইটের আপনি ধরেন কথার কথা রেড টিম বাংলাদেশের ওয়েবসাইটে আপনি গেলেন। যাওয়ার পর আপনি রেড টিম বাংলাদেশের কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন। তো আপনি কি করলেন? রেড টিম বাংলাদেশ স্ল্যাশ অ্যাডভান্স এথিক্যাল হ্যাকিং মানে ওই ইউআরএল টা যখন দিবেন কোর্সের ইউআরএল তখন আপনার সামনে কি ভেসে উঠবে যে আ লাইক গেট মেথড এর বিষয়টা চলে আসবে যে আপনি যে ডেটাটা চাচ্ছিলেন ওটা চলে আসবে। লাইক আমি যদি যাই একটু দেখাই। রেড টিম বাংলাদেশ এখানে গেলেন। এখানে ওয়েবসাইটে যাওয়ার পর আপনি ধরেন কি চাচ্ছেন? কোর্স সেকশনে আপনি যখন এই যে এটা আপনি যদি ডিরেক্টলিও দেন গেট রিকোয়েস্ট এর উদাহরণ। যে আমি চাচ্ছি যে একটা কোর্স সম্পর্কে জানার জন্য। তখন আমি ওই কোর্সের ইউআরএল টা যখন ব্রাউজারে দিব, দিয়ে এন্টার চাপ দেব, তখন সার্ভার থেকে এই যে আমি যে রিকোয়েস্টটা করলাম ওটার আউটপুটটা সার্ভারে যখন ভ্যালিড থাকবে, এটা যদি এক্সিস্ট থাকে তখন আপনাকে দেখাবে, দেন আপনাকে ওই ডিটেইলসটা দেখাবে। ঠিক আছে? মানে আপনি ডেটাটা নিয়ে আসার জন্য কল করছেন। অর্থাৎ retrieve data from any source এখানে ইউজার হতে পারে বা এখানে যেমন এক্সাম্পল হিসেবে দিছে যে get user profile আপনি ইউজার প্রোফাইলের ডেটা নিয়ে আসতে পারেন। দেন পোস্ট রিকোয়েস্টটা কি ক্রিয়েট ডেটা বা সেন্ডিং ডেটা। লাইক আপনি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি কি দিচ্ছেন? ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন। দেন দিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেন। এখন এই ক্রিয়েট অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করলেন তখন ডেটাটা আপনি সার্ভারে সেন্ড করতেছেন। তো সার্ভারে যেহেতু ডেটাটা সেন্ড করতেছেন এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। ঠিক আছে? এরপর হচ্ছে পুট রিকোয়েস্ট। রিপ্লেস এক্সাইটিং ডেটা। অর্থাৎ আপনি কোন ডেটা যদি রিপ্লেস করতে চান, ঠিক আছে? গেট রিকোয়েস্ট এ ধরেন একটা ডেটা আছে আপনি ওটাকে চেঞ্জ করে অন্য ডেটা দিতে চাচ্ছেন। অর্থাৎ রিপ্লেস করতে চাচ্ছেন, ডেটা চেঞ্জ করতে চাচ্ছেন। যেমন এখানে ধরেন আপনি ইউজার 1 আছে, আপনি ইউজার 2 দিতে চাচ্ছেন। তো এই যে ডেটা চেঞ্জ করতে চাচ্ছেন, রিপ্লেস করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমরা পুট ইউজ করে থাকি। দেন হচ্ছে প্যাচ। আমরা সাধারণত কোন ডেটা আপডেট করার জন্য ইউজ করে থাকি। ঠিক আছে? আপনি ধরেন কোন ইউজারের ইমেইল চেঞ্জ করবেন, সামথিং এরকম। তো সেক্ষেত্রে আপনি এই প্যাচ দিয়ে করতে পারবেন ডেটা আপডেট করার জন্য। দেন ডিলিট দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এটা নিয়ে কথা বলার কিছু নাই। যে ডেটা রিমুভ করার জন্য ইউজ করে থাকি। তো আরেকটা HTTP রিকোয়েস্ট রিসেন্টলি পাবলিশ হইছে। এটা নিয়ে আমরা কথা বলব সামনে। সেটা হচ্ছে কোয়েরি। কোয়েরি রিকোয়েস্টটা কি করে? যে কমপ্লেক্স ডেটা বা স্ট্রাকচার ডেটার এর যে ফেচিং, এই ফেচিং এর জন্য ইউজ করা হয়। এটা নিয়ে আমরা অন্য কোনো সময় কথা বলব ইনশাআল্লাহ। এরপর আমরা আসি যে এপিআই নিডস অথরাইজেশন অর্থাৎ এপিআই আপনি উইদাউট অথরাইজেশন ইউজ করতে পারবেন না। যেটা আমি একটু আগে বললাম যে
আপনি যে রিসোর্সের অ্যালাউ আছে ওটাই আপনি করতে পারবেন। অর্থাৎ এখানে দেখেন কি বলছে? মেনি এপিআইস ডোন্ট অ্যালাউ এনিওয়ান টু ইউজ দেম ফ্রিলি। অনেক এপিআই কি আপনাকে ফ্রিলি ইউজ করতে দেবে না। কেন? ওখানে একটা রেস্ট্রিকশন থাকবে। দে অফেন রিকোয়ার অ্যান এপিআই কি অর অ্যাক্সেস টোকেন। তারা একটা এপিআই কি বা অ্যাক্সেস টোকেন দিবে। আপনাকে ডিরেক্ট সার্ভার অ্যাক্সেস দিবে না। আপনাকে একটা অ্যাক্সেস কি দিবে বা টোকেন দিবে, ওটার মাধ্যমে করবেন। যেমন আমরা আমাদের যদি ওয়েবসাইটে আ লাইক আমরা যদি করতে চাই, Google ম্যাপ ইউজ করতে চাই, তখন কিন্তু আমরা একটা এপিআই কি ইউজ করতে পারি। ঠিক আছে? এপিআই কি ইউজ করে আমরা কিন্তু ইজিলি করতে পারি এটা। বা বিভিন্ন ধরনের এপিআই কি ইউজ করে আমরা বিভিন্ন ধরনের কি লাইক আ সার্ভিস ইউজ করে থাকি। যেমন আপনি ChatGPT এর এপিআই কি ইউজ করতেছেন। এপিআই কি ইউজ করে আপনি বা Claude এর এপিআই কি ইউজ করে আপনি কি করতেছেন? বিভিন্ন ধরনের আ যে সার্ভিস আপনি ইউজ করতে পারতেছেন। ধরেন আপনি পেইন্টেস্ট পারফর্ম করবেন বা আ যেকোনো কিছু জেনারেট করবেন বা রিসার্চ করবেন থ্রু এপিআই কি। অর্থাৎ আপনাকে ডিরেক্ট ক্লাউড কোড বা ChatGPT এর অ্যাক্সেস দিচ্ছে না। বাট একটা লিমিটেড আ রিসোর্স দিচ্ছে, যেটা হচ্ছে এপিআই কি, যেটার মাধ্যমে আপনি একটা লিমিটেড টাইমের জন্য অ্যাক্সেস করতে পারবেন। এখন এপিআই কি যে এটা, এটার মধ্যে কিন্তু একটা অথরাইজেশন টোকেন আছে। অর্থাৎ আমরা যখন টেস্টিং করব তখন আমরা দেখব যে এখানে একটা অথরাইজেশন আ HTTP হেডার আছে। যেখানে আপনারা দেখতে পারবেন যে জেসন টোকেনের মতো একটা র‍্যান্ডম কোড র‍্যান্ডম টোকেন আছে। যেখানে আমরা অ্যাটাক করতে পারি। জেসন ওয়েব টোকেন অ্যাটাক করতে পারি। দেখবো আমরা সামনে সুন ইনশাআল্লাহ। এখন হচ্ছে যে কাইন্ড অফ এপিআই। এপিআই হচ্ছে সাধারণত ২ ধরনের আমরা দেখতে পাই। সবথেকে মোস্ট ইউজ করা হয়। একটা হচ্ছে REST এপিআই, আরেকটা হচ্ছে GraphSQL। তো REST এপিআই এর ক্ষেত্রে REST এপিআইটা কি? REST এপিআই নামটা দেখেন যে REST রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। অর্থাৎ REST API organize data into resources where each resources has its own URL. অর্থাৎ REST API ডেটাকে অর্গানাইজ করে রিসোর্সে এন্ড যতগুলা রিসোর্স আছে ওগুলার এগেইনস্টে কি হয়? একেকটা করে ইউআরএল ক্রিয়েট করতে হয়। ইউআরএল ক্রিয়েট হয়। অর্থাৎ যেগুলোকে আমরা বলি কি এন্ড পয়েন্ট। এক্সাম্পল হিসেবে দেখেন, ধরেন গেট রিকোয়েস্ট এর মধ্যে আপনি ইউজার্স এ যাবেন। তো ইউজার্স এর জন্য আপনাকে একটা কি করতে হবে? ইউআরএল ক্রিয়েট করতে হবে। ইউজার্স 1 এর জন্য একটা ইউআরএল ক্রিয়েট করতে হবে। তো সেখানে ক্ষেত্রে কি গেট ইউজার আইডি দেখেন বলেছে এখানে যে গেট ইউজার আইডি উইথ 1। আবার ধরেন আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। তো ওই প্রোডাক্টের জন্য আলাদা একটা কি করতে হবে? ইউআরএল ক্রিয়েট করতে হবে। এখন প্রোডাক্ট কতগুলো আছে? ধরেন ২৫ টা প্রোডাক্ট আছে। সো ২৫ নাম্বার প্রোডাক্টের জন্য ১ থেকে ২৫ পর্যন্ত কি ইউআরএল ক্রিয়েট করতে হবে। অর্ডারস এর জন্য ইউআরএল মানে অর্থাৎ ইন্ডিভিজুয়াল আপনার রিসোর্স এর জন্য আপনাকে ইন্ডিভিজুয়াল ইউআরএল ক্রিয়েট করতে হবে। এই REST API Each REST API performs a specific action. অর্থাৎ আপনি যদি ইউজার্স এ যান তো ইউজার্স এর জিনিস দেখাবে আপনাকে আউটপুট। ইউজার 1 এ গেলে ইউজার 1 এ মানে একটারটা আরেকটায় দেখাবে না। ঠিক আছে? একটারটা আরেকটায় দেখাবে না। স্পেসিফিক যদি আপনি ইউআরএল এ যান বা এন্ড পয়েন্ট এ যান আপনাকে স্পেসিফিক রেজাল্টটাই দেখাবে। এমন না যে একটারটা আরেকটায় দেখায় দিবে। এটা হচ্ছে REST API। একটু ওয়ার্কিং ফ্লোটা দেখতে চাই আমরা REST API এর। তো REST API কি হয়? যে ক্লায়েন্ট যে অ্যাপটা থাকে ওটা থেকে কি HTTP রিকোয়েস্ট পাঠানো হয় REST API এর সার্ভারে। তো REST API কি করে? REST API ওই রিকোয়েস্টটাকে কি ডেটাবেজে পাঠায় থ্রু বিভিন্ন ধরনের কোয়েরি। তো সে ডেটাবেজে পাঠাইলো। ডেটাবেজে পাঠানোর পর ডেটাবেজ থেকে কি করবে? আমরা যেটা জানি কি ডেটা রেসপন্স হিসেবে আসবে। সরি, তাই না? সো আমরা এতক্ষণ তো তাই জানলাম। তো ডেটা যখন রেসপন্স হিসেবে আসবে তখন ওই ডেটাটা ওই REST API কি করবে? REST API সার্ভার জেসন রেসপন্স আকারে ক্লায়েন্টকে দেবে। অর্থাৎ যেখানে আপনারা দেখতে পারতেছেন যে গেট ইউজার্স 1 সে রিকোয়েস্ট করছে। তো API থ্রুতে রিকোয়েস্টটা যাবে হচ্ছে ডেটাবেজে। ডেটাবেজে যাওয়ার পর যদি গেট ইউজার 1 টা থাকে তাহলে কি হবে? ওটার রেসপন্স আসবে যে ইউজার 1 এ কি ছিল? নাম ছিল জন, ইমেইল ছিল এত সামথিং, সামথিং যা থাকবে বাকিগুলা দেখাবে আরকি। যেটা ডেটাবেস থেকে একটা জেসন রেসপন্স, এটা হচ্ছে জেসন রেসপন্স। ঠিক আছে?
এখন হচ্ছে যে আরেকটা এপিআই যেটা হচ্ছে গ্রাফ কোয়েল। তো গ্রাফকোয়েল যেটা, এটা একটু ডিফারেন্ট টাইপ অফ এপিআই। সো দেখেন, গ্রাফকোয়েল ইজ এ কোয়েরি ল্যাঙ্গুয়েজ ফর এপিআইস। এটা একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ এপিআই এর জন্য। ইনস্টেড অফ হ্যাভিং মেনি endpoints, GraphQL typically exposes one endpoint and the client uh, specifies exactly what data it needs। অর্থাৎ আমরা একটা জিনিস খেয়াল করি, এটা কিন্তু অনেক সিকিউর বলা যায় দেন রেস্ট এপিআই। কেন? কারণ এটা একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে। মানে আপনি একটা কোয়েরি যখন দিবেন, তখন সেই কোয়েরি অনুযায়ী সে কি করবে? আপনাকে এক্সাক্ট ডেটা দেবে। অর্থাৎ আপনার একটা যদি এন্ড পয়েন্ট থাকে, আপনাকে একটাই ডেটা দেবে। আমরা যদি রেস্ট এপিআই এর ক্ষেত্রে দেখি, এখানে দেখেন এন্ড পয়েন্ট একটা আছে বাট ডেটা তো অনেকগুলা দিচ্ছে। গ্রাফ কিউএল এর ক্ষেত্রে এটা হয় না। কি হয়? আমরা একটু দেখি। গ্রাফ কিউএল এর ক্ষেত্রে এটার যদি ওয়ার্কিং ফ্লো দেখি, ওয়ার্কিং ফ্লোতে দেখেন কি বলছে যে সে একটা কোয়েরি পাঠায় গ্রাফকিউএল সার্ভারের মাধ্যমে। দেন ওই কোয়েরিটা কোথায় যায়? ডেটাবেজে যায়। ডেটাবেজে কোয়েরিটা রিজলভ হয়। দেন রেসপন্স হিসেবে আপনাকে ডেটাটা দেয় থ্রু গ্রাফকিউএল সার্ভার, যেটা জেসন রেসপন্স হিসেবে পান আপনার। অর্থাৎ আপনি যখন ডেটা অ্যাক্সেস করতে যাচ্ছেন, তখন গ্রাফকিউএল সার্ভারে যায় রিকোয়েস্টটা, যাওয়ার পর সে ওটাকে প্রসেস করে কোয়েরির মাধ্যমে হচ্ছে ডেটাবেজে। তো সে ডেটাবেস থেকে ডেটাটা নিয়ে আপনাকে জেসন রেসপন্সের মাধ্যমে দেখায়। এখানে আমরা দেখতে পারতেছি, এটা হচ্ছে ইউজুয়ালি ইনপুটটা এরকম থাকে যে একটা পোস্ট রিকোয়েস্ট আপনি পাঠাইলেন, দেন আপনাকে কি করবে? স্পেসিফিক endpoint অনুযায়ী আপনাকে পাঠাতে হবে। অর্থাৎ দ্য ক্লায়েন্ট সেন্ডস এ কোয়েরি ডেসক্রাইবিং দ্য রিকোয়ার্ড ফিল্ডস। অর্থাৎ আপনি যা চাচ্ছেন সেটাই আপনাকে দেবে, অন্য কিছু দেবে না। অর্থাৎ আপনি ইউজার আইডি 1 এর জন্য কি চাচ্ছেন? আইডি, নেম, ইমেইল। আপনাকে ইউজার আইডি 1 এর আইডি দিবে, নেম দিবে, ইমেইল দিবে। এখন আপনি যদি চাইতেন শুধু আইডি, তাহলে আইডি দিবে। শুধু নেম, তাহলে নেম দিবে। মানে আপনি যা চাইবেন তাই দিবে। একটু দেখি এখানে, দেখেন ক্লায়েন্ট সেন্স, একটু আগে আমরা কি দেখলাম? ৩, এখানে ৩ টা পেল, রাইট? এখানে দেখেন আবার ২ টা পেল। আমি ২ টা পেলেও চাচ্ছি। অর্থাৎ আমি যা চাবো সেটাই আমাকে দেবে GraphQL। তো এখানে আমরা ইউজার আইডি 1 এর জন্য কি চাইছে? কোয়েরির মাধ্যমে, এখানে কিন্তু কোয়েরি মাধ্যমে চাচ্ছে। এখানে কিন্তু ইউআরএল এর মাধ্যমে চাচ্ছে না। স্পেসিফিক কোয়েরির মাধ্যমে চাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নেম এবং ইমেইল চাচ্ছে। সো রেসপন্স আকারে আমাকে দেখাচ্ছে নেম এবং ইমেইল জেসন রেসপন্সের মাধ্যমে। তো অর্থাৎ এটা কি দেখালো? অনলি রিকোয়েস্টেড ফিল্ডস আর রিটার্ন। আমি যা ফিল্ড রিকোয়েস্ট করছি সে এগুলাই রিটার্ন করছে। আমাকে এক্সট্রা কোনো ডেটা দেয় নাই, লাইক রেস্ট এপিআই। রেস্ট এপিআই আমরা এখানে একটা ইউআরএল কল করছি, সে ওটার যা আছে সব দিয়ে দিছে। ঠিক আছে? তো এখন প্রশ্ন হলো যে ভাই তাহলে কোনটা আমরা ইউজ করব? বাট যদিও আমরা ডেভেলপার না, বাট আমরা একটু সাজেশন দিতে পারি। এখন এটা ডিপেন্ড করে হচ্ছে ইউজ কেসের উপর টোটালি। এমন না যে ২ টাই আ রেস্ট এপিআই একদম ইনসিকিউর, এটা ইউজ করা যাবে না। GraphQL ইউজ করতে হবে। এটা ডিপেন্ড করে হচ্ছে ওয়ার্কিং ফ্লো এর উপর। আপনি কি ভাবে এটাকে ইউজ করতে চাচ্ছেন? কেন ইউজ করতে চাচ্ছেন? কি কাজে ইউজ করতে চাচ্ছেন? আমি যদি রেস্ট এপিআই এর সুবিধার কথা বলি, প্রথমত রেস্ট এপিআই এটা আ কি বলে যে সহজ অনেক। আপনি ইজিলি এটা শিখতে পারবেন। এবং ম্যাক্সিমাম ফ্রেমওয়ার্কই রেস্ট এপিআই সাপোর্টেড। তারপর HTTP ক্যাশ অনেক ইজি এই রেস্ট এপিআই এর ক্ষেত্রে। এবং বিশেষ করে আপনি যদি ছোট কোনো প্রজেক্ট করেন বা মিডিয়াম কোনো প্রজেক্ট করেন, তাহলে এই রেস্ট এপিআইটা একদম আদর্শ। এটা খুবই ভালো কাজ করে। কিন্তু একটা প্রবলেমটা কি? এটার প্রবলেমটা হচ্ছে এখানে এন্ড পয়েন্ট বেশি লাগে। যে আমরা দেখলাম যে ইন্ডিভিজুয়াল ইউআরএল ক্রিয়েট করতে হয় ইন্ডিভিজুয়াল রিসোর্সের জন্য। অনেক সময় কি করা হয় যে ডেটা বেশি আছে, যেটা আমরা একটু আগে কি দেখতে পেলাম যে আমরা ইউজার 1 এর ডেটা অনেকগুলো পাচ্ছি। অনেক সময় আরো কনফিডেন্সিয়াল ডেটাও এখানে দিয়ে দেয়, যেটাকে আমরা বলি কি ওভারফেচিং। আবার অনেক সময় দেখা যায় ডেটা কম আপনাকে দেয়, যেটাকে বলা হয় আন্ডার ফেচিং।
সো ২ টাই কিন্তু হয়। ডেটা বেশিও দেয়, রেস্ট এপিআই আবার কমও দেয়। ঠিক আছে? এখন আছে যে GraphQL এর সুবিধা। GraphQL এর কি সুবিধা? প্রথমত এটার একটা endpoint দিয়ে থাকে। অর্থাৎ আপনি যতটুকু ডেটা চান আপনাকে ততটুকুই ডেটা দিবে। তারপর কি হয়? এটা সাধারণত কখন ইউজ করা হয়? বিশেষ করে মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই GraphQL টা বেশি ইউজ করা হয়। বাট এটার কিছু আবার ডিসঅ্যাডভান্টেজ ও আছে। যেমন এটা একটু তুলনামূলকভাবে শেখা কঠিন। আর ক্যাশ করা হচ্ছে HTTP ক্যাশ করা আ আ হার্ডার দ্যান REST API অ্যান্ড সার্ভার সাইড ইমপ্লিমেশন টাও একটু কমপ্লেক্স। সার্ভার সাইডে যদি আপনি ইমপ্লিমেশন করতে চান আ GraphQL একটু কমপ্লেক্স। ঠিক আছে? তো এগুলা একটু ডিফারেন্স। আমাদের আসলে ডিফারেন্স বলার মতো কোনো নাই, কারণ নাই। আমরা অ্যাটাকিং এর দিকে যাবো। আমরা বুঝবো যে এপিআই কি, এপিআই কিভাবে কাজ করে, কি ধরনের এপিআই আছে, কি ধরনের এপিআই কি ধরনের রিকোয়েস্ট সাধারণত পাঠায়। এরপর কি ধরনের রিকোয়েস্ট আছে এপিআই এর, কি রিকোয়েস্ট আমরা কি কাজে ইউজ করব। তো এগুলা জানলে আমাদের আপাতত হচ্ছে। তো আজকের জন্য এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইলো। অ্যান্ড একটি মানুষের সাথে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট যে লেকচার আসবে আমাদের, ওই লেকচারে আমরা সরাসরি অ্যাটাকিং এ চলে যাব। সো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন অ্যান্ড ধৈর্য ধরে ওয়েট করবেন। আসসালামু আলাইকুম।